ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী শক্তি ইরান ও দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধের 11 দিন পেরিয়ে গেছে। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর থেকেই শুরু হওয়া এই যুদ্ধে প্রাণহানির পাশাপাশি দুই দেশেই ব্যাপক ধ্বংসলীলা চলছে, যার প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের মোট জ্বালানির 1/6 পরিবহনের পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হরমুজ প্রণালীতেও। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালী থেকে 2 তেল পরিবহনের জাহাজ ফিরে গিয়েছে। এমত অবস্থায় জাতিসংঘের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানালেও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যেন যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন বলছে তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, বৃহত্তর যুদ্ধ শুরু করা নয়। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর আজ সোমবার ইরান ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে তা শেষ করবে ইরান। একই সঙ্গে মার্কিন হামলার পর ইরান ঘোষণা দিয়েছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং জ্বালানি চাহিদার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। এদিকে ইরানের জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ও উত্তর কোরিয়াও। তবে কি বৃহত্তর যুদ্ধই হাতছানি দিচ্ছে? ইরান ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে কেমন হবে তার পরিণতি? বর্তমান প্রেক্ষাপটে কে টানতে পারবে এই যুদ্ধের লাগাম? এছাড়া ভিন্ন ধর্মের দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও আরব দেশগুলো কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন ভূ রাজনীতি ও রণকৌশল বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল এবং আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আনিস আলমগীর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী শক্তি বলছিলাম আমরা, ইরান এবং ইসরায়েল, তাদের মাঝে আসলে যে উত্তেজনা, যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এবং 11 দিন ধরে আসলে যে যুদ্ধের কথা আমরা বলছি, ইসরায়েলের তুলনায় ইরান 80 গুণ বড় একটি দেশ। স্থল আক্রমণের যে আশঙ্কা আসলে এখন করা হচ্ছে, এই যুদ্ধ যদি আসলে চলতে থাকে, সেটি হলে ইরানের সাথে আদৌ ইসরায়েল পেরে উঠবে কিনা, সেটি আসলে এখন একটি বড় প্রশ্ন হয়ে উঠছে। কি আমি স্থল আক্রমণের আশঙ্কা দেখি না এখনো পর্যন্ত। যেটা হচ্ছে, যেভাবে হচ্ছে সেভাবে হবে। যদিও ট্রাম্প দাবি করছে যে তাদের 3টা স্থাপনা, নিউক্লিয়ার স্থাপনা ধ্বংস করে দিয়েছে, কিন্তু তার এখনও প্রমাণ হয়নি কতটুকু ধ্বংস হয়েছে। তারপরে বলেছে যে ইসরায়েলের যে বিমান, তারা 6 ফিট পর্যন্ত মাটিতে আঘাত আনতে পারে। তারপর আমেরিকান যে বিমানগুলো যে কালকে যেটা করলো, সেটা 60 ফিট যেতে পারে। এখন ইরানি বিশেষজ্ঞরা বলছে যে তাদের যে স্থাপনা সেটা অন্তত 80 ফিট গভীরে আছে। তাছাড়া যে সমস্ত নিউক্লিয়ার স্থাপনা, যে সমস্ত পরমাণু এলিমেন্টস যেগুলো ছিল, সেগুলো তো ধরে রাখছে, তারা সেখানে রাখে নাই, তারা সেখানে এর মধ্যে সরিয়ে ফেলেছে। তারা জানে তারা এই ধরনের আক্রান্ত হতে পারে ইসরায়েল দ্বারা এবং আমেরিকা দ্বারা। সো তারা কিন্তু দীর্ঘদিন থেকে সমৃদ্ধ হচ্ছে অস্ত্রে। তারা যে সমস্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এটা তো সারা ওয়ার্ল্ডে এখন স্বীকৃত। তারা সুপারসনিক ক্ষেপণাস্ত্র যেমন তৈরি করেছে, তেমনি তাদের ব্লাস্টিক যেটা আছে আগে থেকেই, সেটাও আছে। সো এখন যেই হারে যুদ্ধ হচ্ছে, এই পর্যায়ে আমি ইরানকে একটুখানি বাড়তি দিতে চাই আজকের পর্যন্ত অবস্থানে। কারণ কালকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা করলো, সবাই ধারণা করেছিল যে ইরান একটা পাল্টা আক্রমণ করবে। আসলে ইরান এটা যে করে নাই, সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ। কারণ ইসরায়েল ড্র্যাগিং করে নিয়ে এসছে আমেরিকাকে, যাতে করে এখানে এই যুদ্ধে জড়িয়ে যায়। যুদ্ধে যখন জড়িয়ে যায়, ইরান যদি কোনোভাবে আক্রমণ করে, সেটা তাহলে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হতো। সেই যুদ্ধে ইরানকে নিশ্চয় আমেরিকা ছাড় দিত না। কিন্তু ইরান এই বুদ্ধিমত্তা করেছে, ছাড় দেয় নাই বলে, সে পাল্টা আক্রমণে যায়নি বলে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাই যে তাকে পাল্টা আক্রমণ করবে। আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে? ছাড় দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। আমি এটা বিশ্বাস করি, সে যেটা বলেছে যে আমরা চাচ্ছিলাম ইরানকে অবদমিত করবে, তার যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যেটা পরমাণু সমৃদ্ধকরণ, সেখানে তাকে 0 পর্যায়ে নিয়ে আসবে। এখন আগে তো 3-4% দিয়েছিল, এখন সেটাও দেবে না, 0 পর্যায়ে নিয়ে এসে একটা ট্রিটি করাতে।
তাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই, এবং সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়ার জন্য তারা তুরস্ক কিংবা আদার্সকেও ইনভলভ করতে চাচ্ছে কূটনৈতিক পর্যায়ে কিভাবে এটা সমাধান করা আবার যায়। আপনি নিশ্চয়ই জানেন আমরা দেখছি যে বেশ 1 ঘন্টা আগের সংবাদ, ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কি বোঝাতে চান তাহলে তিনি? এটা তো অবধারিত, তাদের তো টার্গেট ছিল দুইটা। একটা হচ্ছে তাদেরকে পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা, দ্বিতীয়টা হচ্ছে যে তাদের রিজিম চেঞ্জ হওয়া। কারণ তারা দেখেছে যে 79 থেকে এই অঞ্চলে বা ওই দেশে সরকার পরিবর্তিত হওয়ার ফলে তাদের যে পরিস্থিতি, তারা ইরানকে কোনোভাবে ট্যাকেল করতে পারছিল না। ইরান মধ্যপ্রাচ্যে তার মিত্র ইসরায়েলের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে দেখা দিয়েছে। এখন এই শত্রুকে কাবু করার জন্য সে এতদিন পর্যন্ত যা কিছু করেছে, সে একটা ব্রোকার হিসাবে কাজ করছে। বাস্তবতা হচ্ছে যে সে ব্রোকার আসলে ছিল না, সে সৎ ব্রোকার ছিল না, সে ইসরায়েলের পক্ষে বরাবর অবস্থান নিয়েছে, আজকের দিনও পর্যন্ত সে নিয়েছে। এবং তাতে করে ও যে ট্রাম্প যে বড় গলায় বলছে আমি এই করেছি সেই করেছি, সেটা কিন্তু তার দেশের মধ্যে এখন প্রশ্নের সম্মুখীন। নিউট্রাল থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, ডেমোক্রেট যারা আছে, তারা প্রশ্ন তুলতেছে যে কিভাবে সে ইয়ে করতো। সে কিন্তু এক ধরনের চাপের মধ্যে কিন্তু সে পড়ে আছে। আর ইরান যেভাবে প্রাথমিক ধাক্কাটা সামলিয়ে উঠেছে আজ পর্যন্ত, সো তাতে করে আমার মনে হয় যে লুজিং পয়েন্টে এখন কিছুটা ইসরায়েলের দিকে আছে। এবং ইসরায়েলের অর্থনীতি ডেইলি তার 500 বিলিয়ন খরচ হচ্ছে। অর্থনৈতিক জায়গাটাতে আমরা আসবো, এটি আসলে পুরো পৃথিবীর উপরে এক ধরনের বড় ইম্প্যাক্ট নিঃসন্দেহে ফেলছে। না, এটা তো পৃথিবীর উপরে ফেলছে সেটা বিষয় না। ইসরায়েল স্বয়ং অর্থনৈতিক একটা ইয়েতে পড়েছে, তার মিলিটারি স্থাপনায় হামলা হয়েছে, তার আইটি সেক্টর যেটা সারা ওয়ার্ল্ডকে সে ডোমিনেশন যার এখানে আছে, সেই জায়গায় সেই জায়গায় একটা হুমকির মুখে। তার জনগণ পালিয়ে বেড়াচ্ছে। আর একটা মিনিট আমাকে যদি সময় দেন, তার জনগণ কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। অনেক জনগণ তার সাইপ্রাসে চলে গেছে, অনেক দেশ ছেড়ে চলে গেছে, তার অনেক জায়গা বিধ্বস্ত হয়েছে। আমরা শুধু ইরানের কথাটা দেখছি, ইরান যে আহামরি কিছু করে ফেলছে সেটা বলছি না, কিন্তু কথা হচ্ছে যে এই যে আক্রমণ যে পর্যায়ে সে চালাচ্ছে, সেইটা যদি আমেরিকা যদি এখানে না জড়ায়, তাহলে ইরান অবশ্যই সেখানে আপার হ্যান্ডে থাকবে। জি, আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল আপনার কাছে আসতে চাই। যে যুদ্ধের কথা আসলে আমরা বলছি, যুদ্ধ মানেই তো এক ধরনের ওয়ার স্ট্র্যাটেজি থাকবে, এবং সেই ওয়ার স্ট্র্যাটেজির দিকে যদি আমরা তাকাই, ইরান আসলে কি তার মানে একাই লড়াই করছে? যদিও আসলে অনেক পরাশক্তি দেশগুলো তাদেরকে কথা দিয়েছিল তার পাশে থাকবে, কিন্তু সেই কথা কি শুধু আসলে কথা হয়েই রইল? জি, আপনাকে ধন্যবাদ দিবেশী এবং আজকের সহ আলোচকবৃন্দ। যুদ্ধের ব্যাপারটা এমন যে যাই কথা বলুক না কেন, সরাসরি প্রত্যক্ষভাবে কোনো দেশই পাশে এসে দাঁড়ায় না, এটাই বাস্তবতা। এখানে তার স্বার্থটাকে আগে বিবেচনা করবে। তো আমরা এখানে যেটা দেখলাম যে এই যুদ্ধটা কিন্তু বহুমাত্রিক। এটার যেমন ধর্মীয় একটা দিক আছে, এটার একটা সামরিক দিক আছে, এটার বাণিজ্যিক দিক আছে, এটা বৈশ্বিক একটা দিক আছে, অনেক মাত্রা, মাল্টি ডাইমেনশনাল একটা যুদ্ধ। আপনি যদি মধ্যপ্রাচ্যের যে আরব ইসরায়েল ওয়ারগুলি দেখেন, এটা কিন্তু আপনার যে 4টা যুদ্ধ হয়েছে, 48-এ, 56-তে, 67-তে এবং 73-এ, এই সব যুদ্ধগুলো কিন্তু হচ্ছে সুন্নি বিশ্বের সাথে, সুন্নি এবং ইসরায়েল, রাইট? আরব বিশ্বে 85%, 85% হচ্ছে গিয়ে সুন্নি এবং 15% হচ্ছে শিয়া। এই 4টা যুদ্ধ যখন ক্রমাগত হলো, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু আরব কান্ট্রিগুলি জিতছিল, মানে জয়লাভ করছিল। ইজিপ্ট, তারপরে জর্ডান, সিরিয়া, এরা তো একসাথে লঞ্চ করেছিল। কিন্তু প্রত্যেকটা যুদ্ধে ফাইনালি ইউএস এয়ারফোর্স সরাসরি প্রত্যক্ষভাবে যোগদান করে পুরো যুদ্ধের গতিপথ ফিরিয়ে নিয়েছে। সো 1973 সালে ইয়াম কিপুর ওয়ার, যেটা আমরা যেটাকে বলা হয়, এখানে কিন্তু ক্যাম্প ডেভিডে সুন্নি স্টেট যারা, তারা কিন্তু মোটামুটি একটা সেফ কনক্লুশনে আসলো যে কোনোদিনই ইসরায়েলের সাথে যুদ্ধে জয়লাভ করা যাবে না, কেননা ইউএসএ তাদের সাথে সরাসরি যোগদান করবে। এবং ক্যাম্প ডেভিডে তখন মানে এটাকে বিট্রায়াল বলা হলো, মানে এটা বিশ্বাসঘাতকতা করা হলো। এর মধ্যে দেখেন আপনি 73 থেকে 79 পর্যন্ত একটা ট্রানজিশনাল পিরিয়ড গেছে। এই সময়ে কিন্তু কোনো ইসরায়েল বা আরব কান্ট্রির সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। 79-এ খোমেনি আসার পরে এই যে নেতৃত্ব বা এই যে ধর্মযুদ্ধ যদি আমি বলি ইসরায়েল এবং মুসলিমদের মধ্যে, এটা কিন্তু আসলে শিয়া নেতৃত্বে। তখন থেকে কিন্তু ইরান টেক ওভার করলো, মানে 80s-এর বিগিনিং, 80s-এর শুরু থেকে। ইসরায়েল এতদিন যেভাবে করেছে, ওখানে লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, ইয়েমেনে হুতিদেরকে দিয়ে, ইভেন সিরিয়াতে বাশার আল আসাদ ছিল আলাই, তারাও কিন্তু শিয়া।
সো এইসব দেশ বা এইসব সংগঠনকে দিয়ে প্রক্সি ওয়ার করেছে। তো এইবার যে যুদ্ধ, এইবার তো মানে 2023-এ যে আপনার যুদ্ধটা হলো, এই স্পেলে কিন্তু ইসরায়েলের 4টা লক্ষ্য ছিল এই যুদ্ধটা শুরু করার। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে তাদের যে জিম্মি যাদেরকে মানে হামাস যাদেরকে আটকে রেখেছিল তাদের উদ্ধার করা। দ্বিতীয়ত হলো ইসরায়েল বিরোধী যে সংগঠনগুলি আছে, হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি থেকে শুরু করে এদেরকে ধ্বংস করা। তৃতীয়ত হলো ইরানের পারমাণবিক সাইট আক্রমণ করা। এবং চতুর্থটা খুবই ইম্পর্টেন্ট, ইউএসএকে যুদ্ধে সম্পৃক্ত করা। এবং খেয়াল করে দেখেন আজকে কিন্তু নেতানিয়াহু বলছে তারা আর যুদ্ধ চাচ্ছে না। কারণ কি, তাদের যে ফাইনাল এবং আলটিমেট অবজেক্টিভ ইউএসএকে সম্পৃক্ত করা, এটা তারা করতে পেরেছে। সো এখন নেতানিয়াহু মনে করছে যে তার যে ওয়ার, প্রত্যেকটা যুদ্ধের তো একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যগুলি তারা অ্যাচিভ করেছে। কিন্তু অনিবার্যভাবে ইরানকে কিন্তু এই যুদ্ধে জোর করে টেনে আনা হয়েছে। ইরানের সামনে কিন্তু খুব একটা অপশন খোলা নাই। ইরানের অস্তিত্বের সংকটের ব্যাপার দাঁড়িয়েছে। এখন ইরান, আমার ধারণা ইরানে কিন্তু বায়োলজিক্যাল ওয়েপন আছে। ইরান তো বলছে তারা আসলে শেষ করবে এই যুদ্ধ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাপারটা তাই। এবং ইরানের পাশে কেউ কিন্তু নাই, নান, নোবডি, কোনো আরব রাষ্ট্র নয়। আরব রাষ্ট্ররা এখন যেটা নিয়ে শঙ্কিত সেটা হচ্ছে তাদের বাণিজ্য নিয়ে। কাতারের মতো দেশ $100 বিলিয়ন এলএনজি রপ্তানি করে, এবং হরমুজ ইজ এমন একটা ফ্ল্যাশ পয়েন্ট পুরা পৃথিবীর মধ্যে, যে এখানে প্রত্যেকটা আরব রাষ্ট্র শুধু না, ইভেন এশিয়ার দেশ সবচেয়ে বড়, মানে এই যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু চীন। সো এখন সর্বদিক থেকে ইরানেরকে যেভাবে চেপে ধরা হয়েছে, ইরানের যদি লক্ষ্য হয় তার পারমাণবিক সাইট, এটা কি পারলো ধ্বংস করতে? পারলো না কিন্তু। এবং কেন ইউএসএ বাধ্য হলো এই যুদ্ধ জয়েন করতে? এর কারণ হচ্ছে আইপ্যাক। আইপ্যাক নিশ্চয়ই জানেন যে ইসরায়েলি আমেরিকান যে পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এটা হচ্ছে জিউস লবি। হ্যাঁ, এরা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইউএসএ ইলেকশনে। সো আমেরিকা কোনো দিনে আইপ্যাকের বাইরে যেতে পারবে না। প্রত্যেক সেনেটর, প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার গিয়ে ক্যাপিটাল হিলে গিয়ে আপনার বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হয় যে আমি কোনোদিনই ইসরায়েলের ইন্টারেস্টে যাব না, ইসরায়েলের বিরুদ্ধে যাব না। দ্যাট ইজ ওয়াই আমেরিকা কিন্তু বাধ্য হয়েছে এখানে বম্বিং করতে। কিন্তু এই যে আমেরিকার আসলে এই যুদ্ধের মাঝে যে এই ধরনের সম্পৃক্ততা আমরা দেখছি, হুমায়ুন কবির এই জায়গাটিতে যদি আপনার সাথে আছি কাছাকাছি, অনেকেই বলছেন যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছেন। ট্রাম্প আসলে এক ধরনের বড় জুয়া খেললেন এই যুদ্ধে নিজেকে জড়িয়ে, এবং সেই সাথে ইরান নয় আমেরিকাই আসলে কূটনৈতিকতার সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করলো, তাই কি? ধন্যবাদ আপনাকে। অনেকে বলছেন সেরকম কথা, কারণ ট্রাম্প সাহেব কিন্তু প্রথমে 60 দিন, উনি তার ভাষায় 60 দিন সময় দিয়েছিলেন এই JCPOA যেটা বাতিল করা হয়েছিল, নতুন করে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য। 61 দিনের দিনে কিন্তু ইসরায়েল আক্রমণ করলো। তারপরে 2 সপ্তাহের কথা বললেন, তৃতীয় দিনে উনি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলো। তো কাজেই অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে, এটা মার্কিন ওখানকার পত্রপত্রিকার খবর, যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন তিনি সেটা আসলে একটা চালাকি, বা যদি বলেন যে এক ধরনের বাতাবরণ তৈরি করে ইরানের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করার চেষ্টা করছেন। তো এটাই, এই অভিযোগটা কিন্তু আছে। কিন্তু যেটা বাস্তব অবস্থা যেটা হলো, তিনি কিন্তু আগেই বলেছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না, এটা তারা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারই অনুষঙ্গ হিসাবে কিন্তু বলছেন, এবং তিনি কিন্তু কথা স্পষ্ট করেই বলছিলেন, ইরানকে অপশান দেওয়া হয়েছিল 0 ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইরান সেটা প্রত্যাখ্যান করেছে, কারণ ইরান মনে করে এটা তার অধিকার, সে এনপিটির আওতায় যেটুকু এনরিচমেন্টে যেতে পারে সেটা সে করবে। কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে গেছে সেটা হলো যে এখন ধরেন আক্রমণ পরিচালনা হয়ে গেছে। এখন যেটা ব্রিগেডিয়ার কামাল বলছিলেন, আমার কাছে মনে হয় যে, এবং অলসো আনিস আলমগীর সাহেবও বলছিলেন, এখন ইরানের উপর অনেকাংশে নির্ভর করে যুদ্ধটা কখন বন্ধ হবে। কারণ ইসরায়েলের যে লক্ষ্য ছিল তার ধরেন আপনি 90% তারা কিন্তু ইতিমধ্যে অ্যাচিভ করেছে। তার পারমাণবিক প্রকল্প, ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটি, এগুলো মোটামুটি ধ্বংস করেছে। পরবর্তীতে তারা একটা কথা বলছিল রেজিম চেঞ্জ। আজকে কিন্তু রেজিম চেঞ্জের কথাটা আসছে। ইসরায়েল তেহরানে জেলখানার উপর আজকে বোমা ফেলেছে, জেলখানার গেট ভেঙে দিয়েছে। বলা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে জেলখানায় যারা রাজনৈতিক
বিরোধী মতের রাজনীতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা জেল ভেঙে বেরিয়ে গিয়ে তারা একটা আন্দোলন বাইরে থেকে এই সরকারের বিরুদ্ধে তৈরি করেন, এটা উদ্দেশ্য হিসেবে তারা রাখছে। কারণ সেটা হবে কি না, সফল হবে কি না সেটা ভিন্ন কথা, কিন্তু এই মুহূর্তে তারা এখন এই রেজিম চেঞ্জের দিকে মনোযোগী হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু কথাটা বলছেন যে তারাও রেজিম চেঞ্জ চান। বাট ইরানের অবস্থার দৃষ্টি যেটা মনে হচ্ছে, এটা একটু বেশি বোধহয় হয়ে যাবে, মানে প্রত্যাশাটা বেশি হবে এই কারণে যে ইরান থেকে যেসব খবর আসছে, আন্তর্জাতিক বিশ্লেষকরা যারা আছেন তারা কিন্তু মনে করছেন যে বরঞ্চ ইরানের সরকার এখন জনসমর্থন পাচ্ছেন এবং এটা ইরানের জাতীয়ভাবে তাদের মর্যাদার বিষয় হয়ে দাঁড়াবার কারণেই সকলেই এখন রেলিং অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ যেটাকে বলা হয়। তো সেই জায়গায় আমার মনে হয় না এই রেজিম চেঞ্জের বিষয়টা সফলতার খুব সম্ভাবনা আছে, কিন্তু এখন তাদের প্রচেষ্টাটা হচ্ছে বোথ ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেজিম চেঞ্জ করা যায় কিনা। আবার এই কূটনৈতিক বিশ্বাসঘাতকতার যে শব্দটি সবাই ব্যবহার করার চেষ্টা করছেন, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি শোনেন, বিশ্বাসঘাতকতা বলতে পারেন আপনি, কিন্তু ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক, প্রতিদ্বন্দ্বিতা যে আজকে না, তো 53 সাল থেকে চলছে, জেনারেশন আফটার জেনারেশন এই চ্যালেঞ্জ বা দ্বান্দ্বিক সম্পর্ক হয়ে আছে, সেখানে আপনার তো সতর্কতাও একটা জিনিস আছে তো। এবং যেখানে আপনি বুঝতে পারছেন, যেমন এই যে যুদ্ধটা ইসরায়েলি যুদ্ধ করার আগের দিন বা তার আগের দিন আপনার অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা একটা রিপোর্ট দিয়েছিল, খুব ড্যামেজিং রিপোর্ট, কিন্তু সেখানে তারা বলছিল যে ইসরায়েলের এই ইউরেনিয়াম যে আছে তার কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, সেটা কোথায় আছে এবং কেন তারা সমৃদ্ধ করলো তার কোনো জবাব কিন্তু তারা দিতে পারেনি। এটা কিন্তু মানে আপনি যদি ধরেন এই যুদ্ধের শুরুর একটা হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে বলে অনেকে মনে করছেন। কারণ এই প্রশ্নের অর্থ দাঁড়াবে যে ইরান কিছু একটা করছিল যেটার জবাব ইরান দেয় না, এবং সেই কারণেই কিন্তু তার দুদিন পরেই কিন্তু, এবং আমি ইন্টারন্যাশনাল প্রেসে লক্ষ্য করছিলাম যে তখনই কিন্তু ঘনীভূত হচ্ছিল যে এইবার এই আইএ এর এইরকম একটা এলিগেশন বা এরকম একটা অবজারভেশন ইরান কিন্তু স্ট্রংলি প্রতিবাদ করেছিল, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে ইরান জবাব দেয়নি, সেটা সত্যি কথা। এবং সেটাকেই কিন্তু তারা অনেকটা যুক্তি হিসেবে ধরেছে যে ইরান এখানে তাদের ভাষায় যে তারা সত্যি কথা বলছে না। আপনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কথা বলছিলেন, গার্ডিয়ান পত্রিকার দিকে যদি আমরা তাকাই, গার্ডিয়ান পত্রিকা বলছে নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প। আবার রাশিয়ান যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আছে তারা বলার চেষ্টা করছেন যদি আসলে ইরানের এই যুদ্ধে পরাজয় ঘটে, এর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে রাশিয়া। এই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। একটি বিরতির সময় হয়েছে, জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, গার্ডিয়ান পত্রিকা বলছে নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প। আবার যদি আমরা রাশিয়ান যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেখানে তাকাই, তারা হয়তো অনেকেই আশঙ্কা করছেন যদি আসলে এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের পতন হয়, সেক্ষেত্রে এর পরবর্তী শিকার হতে যাচ্ছে হয়তো রাশিয়া। সেটি আসলে আরেকটি নতুন বিশ্বযুদ্ধের কোনো দিকে এগোচ্ছে বলে কি মনে হয় কিনা? না, বিশ্বযুদ্ধের বিষয়টা রাশিয়ার সম্পৃক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা আমি বলতে পারি। এখন দেখুন, পৃথিবীতে 3টা শক্তি আছে, চীন, রাশিয়া এবং ইউএসএ, যাদের কিন্তু স্পেস ম্যানুভারিং ক্যাপাসিটি আছে, এছাড়া কিন্তু কোনো দেশের নাই। এবং রাশিয়া কিন্তু অলরেডি দেখেন ইরানের মধ্যে যে রাশিয়ান ইনভলভমেন্ট আছে সেটার ব্যাপারে কিন্তু ইসরায়েলের কাছে নিরাপত্তা চেয়েছে যে এই সাইডগুলোতে আক্রমণ করবে না। নট অনলি দ্যাট, আপনার ইরানের কিন্তু যে জায়গাটা থেকে ক্রুড অয়েল বা গ্যাস আপনার এক্সপোর্ট করা হয়, এটা খার্গ আইল্যান্ডে, এখানে কিন্তু আক্রমণ হয়নি, কারণ এটার সাথে অন্যান্য দেশের স্বার্থ জড়িত আছে। একটা কথা খুবই সুস্পষ্ট যে হ্যাঁ, ট্রাম্প কিন্তু নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিয়েছে, এটা শিওর। এটার কারণটা বললাম যে আইপ্যাক, এটা যদি না হয় তাহলে সামনে আপনার মানে ট্রাম্প সহ তার দল ক্ষমতা আসতে পারবে না, এটা নিশ্চিত করবে ইসরায়েলিরা। এখন কথা হচ্ছে যে যুদ্ধের যেদিকে আপনার যাচ্ছে, এখানে অন্যান্য দেশ, প্রতিবেশী দেশ, ইভেন আপনার গালফ কান্ট্রি, সৌদি আরব থেকে শুরু করে, বাহরাইন থেকে শুরু করে, কুয়েত, কাতার, প্রত্যেকটা দেশ কিন্তু ভীষণভাবে, এটাতে আপনি সামরিক যুদ্ধ কি দেখছেন, এটা সবচেয়ে বড় ভয়াবহ রূপ নেবে বাণিজ্যিক যুদ্ধ। ইতিমধ্যে মার্কিন সতর্কবার্তার পর সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করেছে কাতার। আকাশসীমা বন্ধ করেছে, আমরা দেখতে পাচ্ছি 2-1টা জায়গায়। সিরিয়াতে এরকম একটা আমরা ঘটনা শুনছি, ওপেন সোর্স থেকে জানতে পেরেছি, বাট উই আর নট শিওর। বাট এখন দেখুন, ইরানের কিন্তু হাত পা বেঁধে ফেলা হয়েছে, ইরান কিন্তু অস্তিত্বের সংকটে পড়েছে। আমরা আলোচনা করলাম যে
আসলে কি কালকে কিন্তু অফিসিয়ালি পেন্টাগন থেকে যে ব্রিফিং করা হচ্ছে তাতে কিন্তু রেজিম চেঞ্জের কথা অস্বীকার করেছে ইউএসএ, রাইট? আজকে আমি শুনছি এটা, কাল অস্বীকার করেছে। সেকেন্ডলি, এখন যে 2-3টা মূল লক্ষ্যবস্তু নিয়ে ইরানকে আক্রমণ করা হলো, এটা কিন্তু একটাও বাস্তবায়ন করতে পারলো না। যেমন রেজিম চেঞ্জ করতে সম্ভব না। ইরানের যে ব্যবস্থা, শাহ যেটা মানে শাহের পতনের পরে যেটা করেছে, এটা এত সহজ না। এটা আমেরিকা কেন, পৃথিবীর কোনো শক্তির পক্ষে এখন সম্ভব হবে না। মোরস ইরানকে কিন্তু নিশ্চিত এখন পারমাণবিক কর্মসূচির দিকে ইরান যাবে, এটা জনপ্রিয়তা বেড়ে গেল। নেতানিয়াহু যে কারণে ইরানকে আক্রমণ করতে চাচ্ছিল, তার পরবর্তী নির্বাচনে জয়লাভের জন্য নিশ্চিত থাকেন নেতানিয়াহু পরের নির্বাচনে প্রচণ্ডভাবে হেরে যাবে, কারণ এখন সে ভীষণ অজনপ্রিয় একজন প্রধানমন্ত্রী। ইভেন বাইরে তার প্রধানমন্ত্রী, তার ছেলে, তার পরিবার কিন্তু আক্রমণের শিকার হচ্ছে। পৃথিবী জোড়া সব জায়গায় কিন্তু এখন ইসরায়েল বিরোধী একটা স্লোগান উঠছে। এখন কথা হলো, তার পাশে কিন্তু কেউ নাই, ইরানের পাশে কেউ নাই। এখন যে হিজবুল্লাহ বলছে, হিজবুল্লাহর কোনো শক্তি নেই এখন, ইয়েমেনের কোনো শক্তি নেই, হুতিদের কোনো শক্তি নেই। হুতি এবার একটা ড্রোন এবং একটা মিসাইল এবং 3টা ড্রোন থ্রো করেছে। এই মিসাইলটা গিয়ে পড়েছে হেব্রনে এবং বাকি 3টে ইসরায়েলে ঢোকার আগে। সুতরাং যেটা করেছে ইসরায়েল, আগে ডালপালা কেটেছে, তারপরে ইরানকে ধরেছে। কারণ ইরানের সামনে যেহেতু কোনো বিকল্প নাই, ইরান কিন্তু 4000 বছরের ইতিহাসে পৃথিবীর কোনো শক্তি কিন্তু ইরানে গিয়ে টিকতে পারে নাই। ইরানের কিন্তু এই ঐতিহ্য আছে, সেই আপনার আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে, তৈমুরলন থেকে শুরু করে, তার কি মানে অটোমান টু ব্রিটিশ, রাশিয়ান, কোনো শক্তি ইরান টিকতে পারে। কারণ কি জানেন, ইরান চারদিক থেকে এতটা ন্যাচারালি প্রোটেক্টেড। এর এই যে জাগ্রোজ 1500 কিলোমিটার, তারপরে এলব্রুজ, এবং এই পাহাড় শেষ, তারপরে কিন্তু মরুভূমি কয়েকশো কিলোমিটার। 2000 সালে যখন আপনার বুশ যখন আপনার ইরানে আক্রমণ করা একদম চূড়ান্ত করে ফেলেছিল, করবেই, তখন কলিন পাওয়েল হচ্ছে সেক্রেটারি অফ স্টেটস। উনি একটা জিনিস বুঝালেন যে আমরা এয়ার ব্যাটেলে লিমিটেড সাকসেস পেতে পারি, কিন্তু আনলেস ইনফ্যান্ট্রি বুট অ্যান্ড গ্রাউন্ড, যতক্ষণ পর্যন্ত স্থল অভিযান করা না যাবে, ততক্ষণ যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না। আবার এখন আসলে যে যুদ্ধ আমরা দেখছি, সেখানে হরমুজ প্রণালী তাহলে ইরানের শেষ অস্ত্র হতে যাচ্ছে কিনা, সেটি নিয়েও তো অনেক আলোচনা আছে। হুমায়ুন কবির, কি মনে করছেন, আসলে হরমুজ প্রণালী হতে যাচ্ছে ইরানের শেষ অস্ত্র? ধন্যবাদ আপনাকে। এখানে দুই ধরনের চিন্তা আছে। একটা হচ্ছে, ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে পানিশ করতে চায় এবং সেটা সশস্ত্র না হয়ে যদি অন্যভাবে কৌশলে করতে চায়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া একটা উত্তম ব্যবস্থা। কারণ তার ফলে সারা বিশ্বে কিন্তু আপনার অর্থনৈতিক মন্দা তৈরি হবে এবং সেই মন্দাকে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আঘাত করবে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এবং এই যে গালফ স্টেটসগুলো যা আছে, ধরেন সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই, সব ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের এক্সপোর্ট রুটটাই হচ্ছে এটা। তো তাতে এই দেশগুলো ক্ষতিগ্রস্ত হলে তারা গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যাবে, ধর্ণা দেবে যে ভাই তুমি কী করলে, এখন আমার ব্যবসা বাণিজ্য সব বসে যাচ্ছে, অর্থনীতি বসে যাচ্ছে। প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র এফেক্টেড হবে, কারণ 20% তেলের ফ্লো তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, গ্যাসের ফ্লো যাতায়াত করে। তো কাজেই এটা হবে কি, যদি ইরান এই সিদ্ধান্ত নেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ইরান একটা গ্লোবাল একটা ডাউন টার্নকে প্রেসিপিটেট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনা অস্ত্রে পানিশ করার জন্য। এটা হতে পারে একটা। কিন্তু যদি ইরান সেটা না করে, যদি মনে করে যে না, তারা সেই রাস্তায় হাঁটবে না, তাদের উপসাগরীয় অঞ্চলের যারা আছে তারা তো তাদের কোনো ক্ষতি, ইরানের সাথে কিন্তু সম্পর্ক খারাপ করেনি, বরঞ্চ ইসরায়েল এবং মার্কিন এই আক্রমণকে নিন্দা করেছে এরা। তারা যদি মনে করে তাদের সাথে সদ্ভাব রাখবে, তাহলে এটা বন্ধ করবে না। এবং সেটা যদি বন্ধ করে, তাহলে বুঝতে হবে যে ইরান চূড়ান্ত রকমের একটা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আসলে এই যুদ্ধ বন্ধের লাগাম অনেকটাই এই মুহূর্তে ইরানের হাতে রয়েছে, একেবারে ইরান। তার নেতানিয়াহু বলছে যে আমরা এখন যুদ্ধ শেষ করতে চাই যদি ইরান রাজি থাকে, এবং অলরেডি মেসেজ দেয়া নেওয়া হচ্ছে কিন্তু পেছন দিক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, জেডি ভ্যান্স গতকাল ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমরা ইরানের সাথে যুদ্ধে যেতে চাই না, আমরা পারমাণবিক ঘাঁটিগুলোতে বা পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছি। তার সিগন্যালস কিন্তু আসছে যে ইরান যদি চায় এই মুহূর্তে যুদ্ধ থামানো যেতে পারে। তাদের প্রশ্ন হলো ইরান সেটা করবে কিনা। জি, আনিস আলমকে এই জায়গাটাতে আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনিও জানেন যে একটা বই ছিল অল দ্য শাহস ম্যান, সেখানেও কিন্তু লেখা ছিল যে আসলে ইরান যুক্তরাষ্ট্র
যুদ্ধকে নতুন করে ইরানের আক্রমণের বিষয়ে সেই বইতে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন আসলে যে অবস্থা আমরা দেখছি, সেই অবস্থায় ইরান নিজেদের পছন্দের মতো ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানোরই আসলে এক ধরনের দ্বন্দ্বকে এই যুদ্ধের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। যুক্তরাষ্ট্রের কিংবা মধ্যপ্রাচ্যকে কবজা করার এক ধরনের ঘটনা কি আপনি দেখতে পাচ্ছেন? সেটা থাকতে পারে, কারণ তারা যখন প্রাথমিক অবস্থায় ফেল খাবে, যখন ইরান যখন নতি স্বীকার করবে না, তখন তাদের দ্বিতীয় প্রসেসটা হতে পারে রিজিম চেঞ্জ করার জন্য। এবং সেই জায়গায় তো নেতানিয়াহু এক পায়ে খাড়া আছে, সে তো চাচ্ছে এটা করার জন্য। কিন্তু আমাদের আলোচক সবাই একমত আমরা যে ইরানের যে 79 থেকে যে রাষ্ট্রীয় কাঠামো যেভাবে গড়ে উঠেছে, সেখানে খামেনি চলে গেলে কিছু আসে যায় না, সেটা আরেকজন খামেনি আসবে, আরেকজন আসবে, আরেকজন আসবে। এবং তাদের যেই প্রতিরোধ শক্তি, তারা যে এটা কি বলো, রেজিলিয়েন্স শব্দটা নাকি, এই জাতীয় যে ইয়েটা আছে, সেটা কিন্তু ইসরায়েলিদের নাই। ইসরায়েলিরা, আমি আপনাকে আগে বলেছি, পালিয়ে বেড়াচ্ছে, পালাবে, কিন্তু ইরানিরা ওইভাবে সহজে ছেড়ে দেবে না তাদের ল্যান্ড। এবং তাদের জাতীয়তাবাদ অনেক বেশি। আমি নিজে ব্যক্তিগতভাবে ইরান ভিজিট করেছি, আমি দেখেছি। আমি আপনাকে বলা হয়নি হয়তো, ইস্পাহান যেখানে বোম্বিং হয়েছে সেই জায়গাও আমি গিয়েছি, আমাদেরকে ভিজিট করানো হয়েছিল দেখানোর জন্য। এটা 1997-এর কথা বলতেছি আমি। সো তখনও দেখছি যে এরা নিজেদের বলছে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ উপায়ে যেটা এটা হয়, আমাদের কাজ শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের নিজস্ব অন্য কোনো প্রচেষ্টা নাই। তো এই জায়গায় আপনারা বলছিলেন যে রাশিয়াকে পরবর্তীতে টার্গেট করা হয় কিনা, আমি এটার কোনো সম্ভাবনা দেখি না। এখন যুদ্ধটা অবশ্যই ইরানের উপর নির্ভর করছে, আর ইরানকে অবশ্যই রাশিয়া সহযোগিতা করবে, আজকে তো বলেছেও একটুখানি। বাট ভেতরে রাশিয়া আসলে সহযোগিতা করবেই। কেন করবে? কারণ মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে পরম মিত্র একটা রাষ্ট্র সিরিয়া, সেটাকে সে পশ্চিমাদের কাছে হারিয়ে ফেলেছে অলরেডি। আরেকটা পরম মিত্র সে হারাতে চায় না। সেই কারণে রাশিয়া ইরানকে সহযোগিতা করবে, তার সাথেই চীন করবে। কারণ চীন দুইটা কারণে করবে। চীনের এখানে অস্ত্র যেমন বিক্রি দিচ্ছে তারা, তেমনি তাদের জ্বালানি বিষয় আছে এখানে, তারা জ্বালানির পুরো অংশটা ইরান থেকে নিচ্ছে। আবার ইরানের বিরুদ্ধে বারবার যে পারমাণবিক বোমা তৈরির এক ধরনের অভিযোগ আসছে, সেটিও কি আসলে এই যুদ্ধে অনেক বড় এক ধরনের ইম্প্যাক্ট ফেলছে? না, আমি শেষ করছি আপনাকে। সেটা ইরান চায় না তাদেরকে এই সহায়তা করবে। দ্বিতীয়ত চায়নার ইনভেস্টমেন্ট আছে সেখানে। সো দুইটা বড় শক্তি, আমরা আজকে যে তিনটা শক্তির কথা বলছি, দুইটা বড় শক্তি কিন্তু এই ইরানকে রিজেক্ট করেনি। আর যেগুলো শক্তি বলে আমরা চিহ্নিত করতাম ইউরোপের শক্তিগুলোকে, ইউকে বলেন, জার্মানি বলেন, আর কে আছে সেখানে, ফ্রান্স আছে। ফ্রান্সের আজকেও ম্যাক্রো কথা বলছিল, তার কোনো পাত্তা পাচ্ছে না এরা। ইভেন ট্রাম্প কিন্তু ক্ষমতা দখল করার পরে এদেরকে নোবডি করে দিয়েছে। সো এরা কিন্তু আউটক্রাই করতে পারবে, আদারওয়াইজ এদের কোনো শক্তি নাই যে এখানে কোনো কন্ট্রিবিউশন রাখে। এখন আমি দেখছি কন্ট্রিবিউশন যদি রাখতে পারে, সেটা টার্কি রাখতে পারে। টার্কির একটা মিডিয়েশনের সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড়, আপনি জানি না আপনি কীভাবে বললেন যে কাতারের উপরে, কাতারের এয়ার স্পেসে হচ্ছে, কাতার এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং রাখে তারা। কারণ মিডল ইস্টে যত শান্তি প্রক্রিয়ায় যত কিছু আছে, কাতার একটা মিডল ভূমিকা রাখে, তার মিডিয়া আল জাজিরা রাখে। এবং হোল মিডল ইস্টে ইরান যতই মানে হোক, মানে বন্ধু না পাক, ওমান এবং কাতার তার পাশে থাকবে। এই দুইটা দেশ অন্তত মুসলিম উম্মা বলেন বা মুসলিমদের বৃহত্তর স্বার্থ বলেন, সেই জায়গায় তারা বিবেচনা করে। তারা যদিও সৌদি বলয়েরই লোক, তারপরও এই দুইটা দেশ তাদেরকে সহায়তা করবে। সো সার্বিকভাবে আমার মনে হচ্ছে যে একটা যুদ্ধ পরিস্থিতিতে একটা টেবিলে আসবে, এই টেবিলে এসে এটা সমাধান হবে। কিন্তু আবার এই যে টেবিলের কথা আপনি বলছেন, সেখানে নিঃসন্দেহে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের ভূমিকা থাকার কথা ছিল। তাদের ভূমিকা নিয়ে অনেক রকমের প্রশ্ন আসছে। সিএনএন এর আজকের যে সংবাদ, সেখানেও যদি আমরা তাকাই, সেখানেও বলেছেন যে ইরানের সরকার পরিবর্তন সহজ নয়, পরিণতিও অনিশ্চিত। তার মানে আসলে কি আমরা কোনো ভালো পরিণতির দিকে যাচ্ছি, নাকি আরো অনেকটাই অনিশ্চিত পরিণতির দিকে আসলে বিশ্ব হাঁটছে? এই জায়গাটিতে আমি আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক দ্বিতীয় রাজখান থেকে পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক দ্বিতীয় রাজখান দেখছেন। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। ইরানের সরকার পরিবর্তন সহজ নয় এবং পরিণতি অনিশ্চিত, সিএনএন এর বিশ্লেষণ সেটি বলছে। তার মানে আসলে কি পরিণতির দিকে যাচ্ছি আমরা? যদিও আসলে নানানভাবে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন, এখন আসলে যুদ্ধের লাগাম টেনে ধরার মূল হয়তো হাতিয়ার আছে ইরানের কাছে। সেটাই বলছিলাম, কারণ ইরান আরেকটা বিজয় এখানে অর্জিত হয়েছে তাদের, যে ইরানের হাতে অনেকগুলো স্পাই ধরা পড়েছে
ইয়েদের ইসরায়েলি, এবং তার অভ্যন্তরে যে ড্রোন তৈরির যে কারখানা এবং তারা যারা যারা জড়িত ছিল তাদেরকেও সে কবজা করছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েল যতই দাবি করুক তার আকাশ সিল করে রেখেছে, সে সেখানে প্রবেশ করার পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে, এবং আরও দাবি করছে যে যতই মিসাইল মারো 90% আমরা শেষ করে দিচ্ছি। তো এতই যদি শেষ করে তার সেখানে এই ক্রাইসিস কীভাবে তৈরি হয়? তার মানে হচ্ছে যাচ্ছে, মিসাইল আছে, এবং তারা যে মিসাইলের বহর তৈরি করেছে, নানা জাতের বহর তৈরি করেছে, সেটা কিন্তু ইসরায়েল আর কতদিন পারবে আমি জানি না প্রতিরোধ করতে। কারণ তার আকাশে সে যেভাবে বলছে যে আমার নিয়ন্ত্রণে আছে, তার আকাশ তার নিয়ন্ত্রণে নেই। এবং ইরানের আকাশ তারা ক্ষতিগ্রস্ত করছে, সেটাও তার ঠিক আছে, এদের আকাশও নিয়ন্ত্রণে নেই, কিন্তু তার নিজের যে প্রতিরক্ষা ব্যূহ যেটা ছিল সেটা এখন তার নাই। এবং সে যতই বলুক যে ইরানের এনরিচমেন্ট, আমরা এর আগে আলাপ করছিলাম যে তার ইয়েটা পারমাণবিক শক্তি যে সে ধ্বংস করেছে তার কোনো প্রমাণ কোথাও নাই। আমেরিকান যে বাকাওয়াজ বক্তৃতা হয়ে গেছে এখন পুরোটাই, যে প্রমাণ তো নাই। এবং এনরিচমেন্ট তুমি কমাতে চাচ্ছিলা, তো এবং কিন্তু তেজস্ক্রিয়তা দেখা যায়নি, সে কারণে কি প্রশ্ন উঠেছে যে এটা আরেকটা বিষয় হচ্ছে যে শুধু আদৌ কতখানি ক্ষতি করতে না, পেরেছে? ইভেন শুধু এটা নয়, শুধু ইরানে দেখা যায় না সেটা না, ইসরায়েলও দেখা যায় নাই। এটা আবার আমাদের জন্য একটা সুখবর যে দুটা দেশের কোথাও এই তেজস্ক্রিয়া দেখানো মানে দেখা যায় নাই। জনগণ অন্তত এই দিক থেকে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে। এবং সেটা তেজস্ক্রিয়া যে দেখা যায়নি তার মানে হচ্ছে তার অ্যানিচমেন্ট আছে, তার মানে কি লাগাম টানার আসলে সম্ভাবনা আছে বলে আপনারা মনে করছেন? আমরা সবাই তো বলছি লাগাম টানার হাতে আছে, যেটা এই ইরানের হাতে। কারণ ইরান টেবিলে বসতে হবে, এবং ইরান যদি মনে করে যে না আমি বসবো না, সেটাও কিন্তু গোয়াতুর্মি হবে। এবং তার মিডিয়েটর যারা আছে, কাতার বলেন, তুরস্ক বলেন, তারাও চাইবে যে এখানে একটা শান্তি আসতে, কারণ তারা এই দুই দেশ কিন্তু দুই দিকে রিলেশন রাখে, বিশেষ করে টার্কি। ইরানের হাতেই যদি আসলে শেষ দাবার চালটা থাকে, ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এখন ইরানের টার্গেট। ইরান এই মুহূর্তে সেই বক্তব্যই রাখছে। তার মানে ইরান কি আসলে আদৌ সেই লাগাম টেনে ধরার পথে হাঁটছে? না, বিষয়টা অনেকটা ইরানের পক্ষে যাচ্ছে। আপনি দেখুন, অক্টোবরে যখন আপনার পাল্টা আক্রমণ হলো মিসাইলে, তখন কিন্তু জর্ডান সহ প্রতিবেশী দেশ সবাই কিন্তু তাদের মিসাইলগুলিকে ভূপাতিত করেছে ইরানের। এবং সেখানে আগেই একটা তথ্য দেওয়া হয়েছিল যে ইরান এরকম একটা অ্যাটাক করতে যাচ্ছে, এবং মোটামুটি 100% মিসাইল ড্রোন কিন্তু ভূপাতিত করেছে, রাইট? কিন্তু এবার কিন্তু ঘটনা ডিফারেন্ট। এখন কিন্তু জর্ডান কিন্তু এটাকে ভূপাতিত করছে না। এবং 4টা যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধেতে ইউএসএ সরাসরি পার্টিসিপেট করছে। এখন ইউএসএ যেটা করেছে, তার মুখ রক্ষার একটা কাজ করে ওই যে আইপ্যাককে খুশি করার জন্য তার যেটা দায়িত্ব সে পালন করেছে। আবার মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা এখন বৈধ লক্ষ্যবস্তু বলছে তেহরান। হ্যাঁ, সঠিক। তাই শুধু ঘাঁটি শুধু না, প্রত্যেক মার্কিন নাগরিককে তারা বৈধ টার্গেট হিসেবে ঘোষণা করেছে। বিপদটা তো এখানেই, যদি ইরান কোনো ক্রমে এখানে দেখেন একটা পর্যায়ে কিন্তু এখানে এটাকে বলা হয় কালমিনেশন, এমন একটা জায়গা, নো বডি ইজ উইনার। এই একটা জায়গায় ইরানের কাছে এখন কিন্তু ট্রাম্প কার্ড। ইরান এখন কিভাবে খেলবে, তার এই যে ব্লকেড বলেন, হরমুজ প্রণালী বলেন, এক্সপোর্ট বলেন, সব কিছু নিয়ে চায়নাকে, মার্কো রুবিও কেন কালকে আপনার চীনকে ফোন করলো? যদি এতই আধিপত্য, এতই যদি প্রতাপ থাকে, মার্কো রুবিও এখন ইউএস এখন চীনকে রিকোয়েস্ট করছে যে কোনোভাবে হোক ইরানকে থামাও। বুঝতে পারছেন যে পুরো জিনিসটা কিন্তু, আবহাওয়াটা কিন্তু ইরানের পক্ষে যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে ইরান চাইবে তার শান্তিপূর্ণভাবে যে নিউক্লিয়ার প্রজেক্ট, এইটাকে যেন বাধাপ্রাপ্ত ভবিষ্যতে কেউ না করে। ইরান চাইবে ভবিষ্যতে ইসরায়েল যেন কোনো দিনে আর এইদিকে তাক করতে না পারে। এগুলো অনেক কিছু ইন্স্যুরেন্স নিয়েই তারপরে কিন্তু ইরান পরবর্তী মুভ করবে। যেহেতু এখন পরিস্থিতি ইরানের পক্ষে, এই একটা সময়, এখন যদি ইরান সহজে হাত তুলে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু ইরানের জন্য স্ট্র্যাটেজিক একটা ডিফিট হবে। হুমায়ুন কবির, তার মানে যেহেতু আমরা বুঝতেই পারছি লাগাম হয়তো অনেকটাই এখন ইরানের হাতে, এই মার্কিন হামলা কিংবা আসলে যে যুদ্ধের কথা আমরা বলছি, সবকিছু মিলে ইরানি প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় থাকতে হবে কি পুরো বিশ্বকে? এই মুহূর্তে তো যুদ্ধ যেহেতু চলছে, সেহেতু অপেক্ষা তো করতেই হবে। তবে আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন, সেখানে আমার ধারণা রাশিয়া একটা ভূমিকা পালন করছে সম্ভবত। আজকেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং রাশিয়া কিন্তু ইতিমধ্যেই ইসরায়েল এবং ইরানকে একটা প্রস্তাব দিয়ে রেখেছে যে যুদ্ধ থামাবার জন্যে তার প্রস্তাব কিন্তু আছে। এবং আমি খুব আশ্চর্য হব না যদি শেষ পর্যন্ত, কারণ মার্কিনীদের সাথে ইরানিরা কথা বলবে না, কারণ ইরানিদের মধ্যে এক ধরনের বিট্রেইড হওয়ার একটা
ফিলিংস তাদের আছে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেখানে অনেস্ট ব্রোকার যেটাকে বলা হয় সেই রোল প্লে করতে পারবে না। রাশিয়ার পক্ষ হয়তো সম্ভব, এবং পুতিন কিন্তু ট্রাম্পের সাথেও কথা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও কিন্তু কথাবার্তা বলছেন। তো কাজেই রাশিয়া একটা রোল প্লে করতে পারে আমার ধারণা, সেরকম একটা মধ্যস্থতার মাধ্যমে হয়তো এটা একটা জায়গায় যাবে। কারণ যুদ্ধ যদি ধরেন আপনি মার্কিন ঘাঁটির উপর বা ব্যবস্থাপনার উপর আক্রমণ করে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণে যাওয়া ছাড়া কিন্তু তার উপায় থাকবে না। ইরান কি সেটা এখন চায়? কারণ ইরানের সরকার রক্ষা করাও কিন্তু ইরানের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এখন যদি সরকার টিকে যায় তাহলে ইরান একটা টুমরও থাকবে, কিন্তু সরকার যদি পরিবর্তন হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ইরানের জন্য এই পারমাণবিক প্রকল্প বলেন, ইরানের সরকার বলেন, ব্যবস্থা বলেন, সব পরিবর্তন হয়ে যাবে। কাজে ইরানের জন্য ক্রিটিক্যাল এলিমেন্ট তিনটা। একটা ছিল ধরেন সরকার ধরে রাখা, আরেকটা হচ্ছে তার পারমাণবিক ব্যবস্থাপনাটা রাখা। পারমাণবিক ব্যবস্থাপনাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিত। এটা বেশ কিছু সময়ের জন্য এটা হয়তো ইরানকে স্যাক্রিফাইস করে হজম করে নিতে হবে, কিন্তু সরকারটা যদি টিকে যায় তাহলে দেয়ার উড বি এ টুমরো ফর ইরান। ইরান সেটা ভবিষ্যতেও এটা নিয়ে কাজ করার সুযোগ পাবে। তো কাজে আমার ধারণা ইরান তার যদি এই রেজিম চেঞ্জটাকে আটকাতে চায়, তাহলে তাকে ক্ষতি মেনে নিয়ে হলেও এখন একটা যুদ্ধ বন্ধের বা কিন্তু কোনো না কোনোভাবে আসলে ট্রাম্পই বা কি ইরানের পারমাণবিক শক্তি হওয়ার সম্ভাবনাকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছেন? সেটা কেউ দিতে চায় না, কেউ দেবে না, এটা দেবে না। এবং আপনি এটাও মনে করার কারণ নাই যে রাশিয়া ইরানের প্রতিবেশী হলেও কিন্তু, বা চীন তাদের প্রতিবেশী হলেও কিন্তু তারা যে ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ দেখতে চায় তাও কিন্তু নয়। তো কাজে এই ইস্যুটাতে অনেক দেশেরই কিন্তু দ্বিমত আছে। কিন্তু ইরান, যেমন পাকিস্তান, নর্থ কোরিয়া চীনের প্রতিবেশী, কিন্তু তারপরেও কিন্তু সে নিজস্ব শক্তিতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান সেটা করতে হলে তাকে নিজের শক্তির উপরে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে যেমন রাশিয়া এখন আলোচনা এবার হয়েছে যে পরবর্তী পর্যায়ে যদি পারমাণবিক ব্যবস্থাপনাটাকে আবার দাঁড় করাতে হয়, রাশিয়া তাকে সহায়তা করতে পারে। নিশ্চয়ই আমরা যুদ্ধ না, নিশ্চয়ই শান্তিই চাই, এবং এই যুদ্ধে লাগাম আসলে কেউ টানবে সেই প্রত্যাশা রাখতে চাই। হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল এবং আনিস আলমগীর, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি প্রতিষ্ঠা রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গেই থাকুন।